তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের আজ আমাদের লেকচার নাম্বার 3। আমরা লেকচার নাম্বার 2 এর মাধ্যমে আমরা জেনেছি যে তড়িৎ উৎস কি, বা তড়িৎ চালনা করার জন্য বা কোনো বর্তনীর মধ্যে দিয়ে কন্টিনিউ তড়িৎকে ফ্লো করার জন্য তড়িৎ উৎস কিভাবে কাজ করে। যে আমরা লেকচার নাম্বার 2 এর মাধ্যমে জেনেছি যে তড়িৎ উৎস কি, আর আজ এই তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের লেকচার নাম্বার 3-তে আমরা জানবো এই তড়িৎ উৎসের আরো কিছু বিষয়। যে এবার তুমি ধরো যে তোমাদের বাড়িতে যদি ইলেকট্রিসিটি চলে যায়, তবে এই বিকল্প ইলেকট্রিসিটির জন্য তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তোমাদের বাড়িতে যদি ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায় জাস্ট কিছুক্ষণের জন্য, তাহলে তুমি সেক্ষেত্রে তোমার বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য তুমি বিকল্প দুটা ব্যবস্থা গ্রহণ করতে পারো। 1 নম্বর, তুমি ব্যাটারির সাহায্য নিতে পারো, নয়তো সেকেন্ড তুমি জেনারেটরে তুমি সাহায্য নিতে পারো। তাহলে আমরা এই বিকল্প তড়িৎ উৎস হিসেবে আমরা দুটা সাহায্য নিতে পারি। একটা কেমিক্যাল, যেখানে কি আছে শুধুমাত্র কোনো সচল যন্ত্রাংশ নাই, শুধুমাত্র কিছু রাসায়নিক উপাদান রয়েছে, যাকে আমরা কি বলি তড়িৎ কোষ। আর সেকেন্ড কি জেনারেটর, যেখানে ওই ডাইনামোর চাকাটা ঘুরছে, যার জন্য আমরা তড়িৎ পাচ্ছি। তার মানে আমরা তড়িৎ উৎস হিসাবে আমরা 2 ধরনের আমরা পদ্ধতি ইউজ করতে পারি। একটাকে আমরা কি বলি, এই যে তড়িৎ উৎস, এই তড়িৎ উৎসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা কি বলি তড়িৎ কোষ, আর সেকেন্ড আমরা বলে ডাইনামো। কি বলে যে ডাইনামো। যে তড়িৎ কোষ এটাও এক ধরনের তড়িৎ উৎস, আর ডাইনামো এটাও এক ধরনের তড়িৎ উৎস। কিন্তু তড়িৎ কোষে কি হয়, তড়িৎ কোষে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, শুধুমাত্র কিছু রাসায়নিক উপাদানের মাধ্যমে আমরা এই তড়িৎ কোষকে তড়িৎ উৎস হিসাবে কাজে লাগাতে পারি। যেমন এর উদাহরণ আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে বিভিন্ন হচ্ছে লেকল্যান্ডস কোষ, বা বিভিন্ন শুষ্ক কোষ, ড্যানিয়েল কোষ, হ্যাঁ ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের ওই তড়িৎ কোষের উদাহরণ। যে বিভিন্ন রাসায়নিক কোষগুলো হয়, এক কথায় তোমাদের ভাষায় হচ্ছে ব্যাটারি, যাকে আমরা বলি ব্যাটারি, সেটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ। তাহলে তড়িৎ কোষ কি এক ধরনের তড়িৎ উৎস, যেখানে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, শুধুমাত্র কিছু রাসায়নিক উপাদানের মাধ্যমে আমরা তড়িৎ উৎস হিসেবে আমরা এই তড়িৎ কোষকে ব্যবহার করি। আর ডাইনামো, এই ডাইনামো বলতে বোঝায় যে তোমাদের ভাষাতে জেনারেটর, হ্যাঁ যেখানে কি যে তড়িৎ চলে গেল, তাহলে কি আমরা এই জেনারেটর যদি অন করে দিই, তাহলে কি হয় ওই ডাইনামোর চাকা ঘুরলেই আমরা ওখান থেকে তড়িৎ পাই। তাহলে ডাইনামো কি, এই ডাইনামো এক ধরনের তড়িৎ উৎস, যেখানে আমরা সচল যন্ত্রাংশকে ব্যবহার করে তড়িৎ উৎস হিসেবে আমরা একে আমরা কাজে লাগাতে পারি। তাহলে ডাইনামো কি, ডাইনামো এক ধরনের তড়িৎ উৎস, যেখানে সচল যন্ত্রাংশের মাধ্যমে তড়িৎ সাপ্লাই করা হয়। এবং এই ডাইনামো আমাদের এই তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের বিষয় না। এই ডাইনামো তোমরা কোথায় পড়বে, এটা আমরা পড়বো হচ্ছে চুম্বকে গিয়ে পড়বো। এটা আমরা পড়বো হচ্ছে চুম্বকে গিয়ে পড়বো এই ডাইনামো কিভাবে কাজ করছে। তাহলে আমাদের এই তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের মেন বিষয় হচ্ছে এই তড়িৎ কোষ তড়িৎ উৎস হিসাবে কি করে কাজ করছে, এবং এই তড়িৎ কোষের আরো কিছু বিষয়। যেমন এই যে তড়িৎ কোষকে, তাহলে কি বললাম, এই তড়িৎ কোষকে এক ধরনের তড়িৎ উৎস, যেখানে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, শুধুমাত্র কিছু রাসায়নিক উপাদানের মাধ্যমে তড়িৎ সাপ্লাই করা হয়। আবার এই তড়িৎ কোষকে আমরা মেইনলি
এমনি তো আমরা বলি দুটি, কিন্তু একে 3 প্রকারে আমি ভাগ করতে পারি। একে ভাগ করা যায় 3 প্রকারে। একটাকে বলা হয় প্রাথমিক কোষ, একটাকে বলা হয় প্রাথমিক কোষ, সেকেন্ড বলা হয় গৌণ কোষ, সেকেন্ড বলে গৌণ কোষ, এন্ড থার্ড বলা হয় প্রমাণ কোষ। কি বলা হয়? একে বলা হয় প্রমাণ কোষ। এই আমরা তড়িৎ কোষকে আমরা 3 রকম ভাবে মানে ইউজ করতে পারি। একটা বলে প্রাথমিক কোষ, একটা গৌণ কোষ, এন্ড থার্ড হচ্ছে প্রমাণ কোষ। প্রাথমিক কোষ বলতে কি বোঝায়? যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে কি হয়? প্রাথমিক কোষে যে তড়িৎ, এই প্রাথমিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু এই প্রাথমিক কোষ হচ্ছে অপ্রত্যাবর্তক। মানে অ্যাকচুয়ালি কি, এই প্রাথমিক কোষে যে পরিমাণ রাসায়নিক শক্তি স্টোর করা আছে, সেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে সম্পূর্ণভাবে কনভার্ট করে গেলে এই প্রাথমিক কোষকে আমরা পুনরায় চার্জ করে একে আমরা পুনরায় পুনর্জীবিত করতে পারি না। তার মানে কি, এই প্রাথমিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং সম্পূর্ণ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেলে পুনরায় এই কোষকে কার্য ক্ষমতা সম্পন্ন করে তুলতে পারা যায় না। তার মানে কি, এই প্রাথমিক কোষ হচ্ছে অপ্রত্যাবর্তক। কি বললাম? এটা আমাদের অপ্রত্যাবর্তক। কেন? অ্যাকচুয়ালি কি, যে এখানে কি হচ্ছে, এখানে আমাদের রাসায়নিক শক্তি কনভার্ট কিসে হচ্ছে? তড়িৎ শক্তিতে। হ্যাঁ, এখানে রাসায়নিক শক্তি কনভার্ট করছে তড়িৎ শক্তিতে, কিন্তু এই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে গেলে যে উপাদান পড়ে থাকবে তাকে আমরা বলি নিষ্ক্রিয় উপাদান। সেই নিষ্ক্রিয় উপাদানকে আবার আমরা প্রত্যাবর্তকভাবে বা প্রত্যাবর্তনশীল ওকে করে তুলতে পারি না। তার মানে এই প্রাথমিক কোষটি অপ্রত্যাবর্তক এবং এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয় এবং এই প্রাথমিক কোষে যে পরিমাণ রাসায়নিক শক্তি স্টোর করা আছে, সেই রাসায়নিক শক্তি সম্পূর্ণভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেলে একে আমরা পুনরায় কার্যক্ষমতা সম্পন্ন করে তুলতে পারি না। তার মানে কি, এই প্রাথমিক কোষে শুধুমাত্র একটাই কাজ করে, কি? ডিসচার্জিং। তার মানে কি, এই প্রাথমিক কোষকে আমরা কখনোই চার্জিং করতে পারবো না। তাহলে একবার প্রাথমিক কোষ ইউজ করা হয়ে গেলে, তার মানে কি, এই প্রাথমিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে সম্পূর্ণভাবে কনভার্ট হয়ে গেলে এই প্রাথমিক কোষকে আমরা পুনরায় তাকে পুনর্জীবিত করে তুলতে পারবো না বা পুনরায় কাজ করার সামর্থ্য হিসাবে তুলতে পারবো না। তার মানে এই প্রাথমিক কোষটি আমরা একবার ব্যবহার করার পর একে আমরা ফেলে দিই, তাই তো? তার মানে এই প্রাথমিক কোষটি এক্ষেত্রে তড়িৎ শক্তি, এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট করে এবং এই প্রাথমিক কোষ হচ্ছে অপ্রত্যাবর্তক। কারণ এক্ষেত্রে কি, একবার কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেলে একে আমরা পুনরায় পুনর্জীবিত করে তুলতে পারি না। গৌণ কোষ, এই গৌণ কোষ কি? এই গৌণ কোষেও সেম ঘটনা ঘটে। এই গৌণ কোষেও সেম ঘটনা ঘটে যে রাসায়নিক শক্তি এই তড়িৎ শক্তিতেই রূপান্তরিত হয়, কিন্তু এর যে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তক। এটা হচ্ছে প্রত্যাবর্তক। তার মানে কি, যে এই গৌণ কোষ, অ্যাকচুয়ালি এই গৌণ কোষের উদাহরণ কি? আমাদের মোবাইলের ব্যাটারি বা আমাদের বাড়িতে যে আমরা ইনভার্টার ইউজ করি, তো ইনভার্টার, তো ওটার হচ্ছে উদাহরণ হচ্ছে গৌণ কোষ। যে আমাদের বিভিন্ন মোবাইলের ব্যাটারি বা বিভিন্ন ডিজিটাল ঘড়ির ব্যাটারি, বিভিন্ন ল্যাপটপ, বিভিন্ন আইপ্যাড,
ইত্যাদির হচ্ছে যে ব্যাটারি, সেটা আমাদের গৌণ কোষ। যে গৌণ কোষে কি দুই ধরনের ঘটনা ঘটে। এক নম্বর কি ঘটে, একটাকে আমরা বলি যে তড়িৎ ক্ষরণ ক্রিয়া ঘটে, আর সেকেন্ড কি ঘটে, আহিতকরণ। সেকেন্ড ঘটে হচ্ছে আহিতকরণ ক্রিয়া। কেন? কারণ এই গৌণ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু এই গৌণ কোষের মাধ্যমে বা এই গৌণ কোষে প্রত্যাবর্তনশীল মাধ্যমে তাকে আবার পুনর্জীবিত বা পুনরায় কার্য করার জন্য ক্ষমতা প্রদান করা হয়। তার মানে গৌণ কোষ কি, গৌণ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং রাসায়নিক শক্তি সম্পূর্ণভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেলে এই কোষকে আমরা পুনরায় পুনর্জীবিত করে তুলতে পারি এবং এই কোষটি হচ্ছে প্রত্যাবর্তনশীল। কেন? তাহলে কেন? কারণ অ্যাকচুয়ালি কি, একে আমরা চার্জিং করতে পারি। তাহলে এই গৌণ কোষে দুই ধরনের ঘটনা ঘটে, একটা তড়িৎ ক্ষরণ ক্রিয়া যাকে বলে ডিসচার্জিং, একটা আহিতকরণ ক্রিয়া যাকে আমরা কি বলি, চার্জিং। এবং তাহলে এই যে যখন আমরা কি করব, তড়িৎ ক্ষরণ ক্রিয়া, তাহলে তড়িৎ ক্ষরণ ক্রিয়ার মাধ্যমে কি করা হয়, তড়িৎ ক্ষরণ ক্রিয়ার মাধ্যমে এই গৌণ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আহিতকরণ ক্রিয়ার মাধ্যমে আবার বিপরীতভাবে বা প্রত্যাবর্তনশীলভাবে এই আহিতকরণ ক্রিয়াতে আমরা কি করা হয়, ওই বিপরীতভাবে আবার কোনো বাহ্যিক সোর্সের সাহায্যে ওই তড়িৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তিতে কনভার্ট করা হয়। যেমন আমাদের মোবাইলের ব্যাটারি, তাই তো? তাহলে আমাদের মোবাইলের ব্যাটারি যখন চার্জ কমে যাবে বা চার্জ কত হলো 0%, তখন আমরা কি করি, একটা বাহ্যিক সোর্সের সাহায্যে, বাহ্যিক সোর্স মানে কি, এটা আমাদের তড়িৎ শক্তি, তাহলে তড়িৎ শক্তি পুনরায় কি ওই মোবাইলের ব্যাটারির মধ্যে চার্জ হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি চার্জ হতে মানে কি, ওই তড়িৎ শক্তিটাই ওই ব্যাটারির মধ্যে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। আবার আমি যখন চার্জার খুলে দেবো, তার মানে কি, ওই চার্জার যুক্ত অবস্থাতেই আবার যে পরিমাণটা মানে রাসায়নিক মানে তড়িৎ শক্তি যে পরিমাণ রাসায়নিক শক্তিতে কনভার্ট হলো, তাহলে ওই যে রাসায়নিক শক্তি কি আবার আমরা পুনরায় তড়িৎ ক্ষরণ ক্রিয়ায় কাজে লাগাতে পারবো। তাহলে গৌণ কোষ কি, এই গৌণ কোষেও রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিবর্তন করে এবং এটাকে আমাদের প্রত্যাবর্তনশীল ক্রিয়া ঘটে। কেন? এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা এই গৌণ কোষকে আমাদের ইচ্ছে মতো আমরা বারবার ইউজ করতে পারি। যেমন প্রাথমিক কোষ কি, একবার ইউজ করার পর ওকে আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারি না। কেন? কারণ এক্ষেত্রে আহিতকরণ ক্রিয়া ঘটে, একে আমরা ফেলে দিই। কিন্তু গৌণ কোষকে আমরা বারবার ইউজ করতে পারি। যেমন আমাদের বাড়িতে যে আছে ব্যাটারি, এবং সেকেন্ড যে বিভিন্ন গাড়ির ব্যাটারি এবং বিভিন্ন ডিজিটাল ঘড়ির ব্যাটারি, তারপর আমাদের ল্যাপটপ বা মোবাইল বা বিভিন্ন যে কম্পিউটার যেখানে আছে ইউপিএস, ওদের সব ব্যাটারি, তাই তো? তাহলে গৌণ কোষে দুই ধরনের ক্রিয়া ঘটে, একটা বলে তড়িৎ ক্ষরণ ক্রিয়া যাকে বলে ডিসচার্জিং, আর সেকেন্ড আহিতকরণ ক্রিয়া, একে বলে আহিতকরণ ক্রিয়া যাকে আমরা কি বলি যে চার্জিং। তার মানে এই গৌণ কোষে যেহেতু আমরা আহিতকরণ ক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে স্টোর করতে পারছি, মানে সঞ্চয় করতে পারছি, সেই জন্য এই গৌণ কোষকে আবার কি বলা হয়, যে সঞ্চয়ক কোষ। কি বলা হয়? কে বলা হয় যে সঞ্চয়ক কোষ। এই প্রাথমিক কোষের উদাহরণ কি, লেকল্যান্স কোষ। কি বলে? লেকল্যান্স কোষ। তারপর বলে ড্যানিয়েল কোষ। আর এই সঞ্চয় কোষ বা গৌণ কোষের উদাহরণ কি, একে বলে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। বা একে বলা হয় ক্ষারীয়
সঞ্চয় কোষও বলে, ক্ষারীয় সঞ্চয় কোষ। তাহলে প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে একটা তোমরা বেসিক কনসেপ্ট বুঝতে পারলে যে প্রাথমিক কোষ হচ্ছে যাকে আমরা একবারে বেশি দ্বিতীয়বার ইউজ করতে পারবো না। একে কি আমরা যে রাসায়নিক শক্তি সম্পূর্ণভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে গেলে একে আমরা পুনরায় রাসায়নিক শক্তি সাপ্লাই করতে পারবো না, তাকে একবার ব্যবহার করার পর একে আমাকে ফেলে দিতে হবে। আর গৌণ কোষকে আমরা বারবার চার্জিং এবং ডিসচার্জিং এর মাধ্যমে একে আমরা ইউজ করতে পারি। এবং এখানে কি হয় প্রত্যাবর্ত, কেন এটা আমরা প্রত্যাবর্ত কেন কি এখানে কি হচ্ছে আবার পুনরায় যে বাহ্যিক উৎসের সাহায্যে তড়িৎ শক্তি আবার রাসায়নিক শক্তিতে কনভার্ট করছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রাথমিক কোষকে গৌণ কোষকে। আর থার্ড বলা হয় এই প্রমাণ কোষ। এই প্রমাণ কোষকে আমরা বাড়িতে কোথাও ইউজ করি না, এই প্রমাণ কোষকে কোথাও আমরা ইউজ করা হয় না। এই প্রমাণ কোষ হচ্ছে যে এই প্রমাণ কোষের সাহায্যে আমরা কি করি যে বিভিন্ন ব্যাটারির যে ভোল্টেজ তার আমরা রেটিং করি। কি বললাম, বিভিন্ন ব্যাটারি রেটিং। তোমরা দেখবে বাজারে তোমরা বিভিন্ন মার্কেটে তোমরা 1.5 ভোল্টের ব্যাটারি পাবে, 9 ভোল্টের ব্যাটারি পাবে, 13 ভোল্টের ব্যাটারি পাবে, 15 ভোল্টের ব্যাটারি পাবে, আবার 3.7 ভোল্টের ব্যাটারি পাবে। তাই তো, যে অ্যাকচুয়ালি দেখবি প্রত্যেকটা তড়িৎ কোষ মানে ব্যাটারি, তড়িৎ কোষ মানে ব্যাটারি। তাহলে প্রত্যেকটা এই তড়িৎ কোষের এই ভোল্টেজের যে রেটিং সেটা বিভিন্ন। কোনো ব্যাটারি 1.5 ভোল্টের, কোনো ব্যাটারি 9 ভোল্টের, কোনো ব্যাটারি 13 ভোল্টের, কোনো ব্যাটারি 15 ভোল্টের, কোনো ব্যাটারি 3.7 ভোল্টের। তাহলে এই যে প্রত্যেকটা যে ব্যাটারি যে রেটিং করতে হচ্ছে সে রেটিং করা হয় কার সাহায্যে? এই প্রমাণ কোষের সাহায্যে। তাহলে অ্যাকচুয়ালি এই প্রমাণ কোষ আমরা কেন ইউজ করি? যে বিভিন্ন ব্যাটারির রেটিং দেওয়ার জন্য। এবং এই প্রমাণ কোষের যে ভোল্টেজের মানটা সেটা প্রায় ফিক্সড থাকে, ফিক্সড মানে অ্যাকচুয়ালি কি যে দীর্ঘক্ষণ মানে দীর্ঘ সময় ধরে এই প্রমাণ কোষের যে তড়িৎচালক বলের মানটা ওটা অলওয়েজ ফিক্সড থাকে। এবং এই প্রমাণ কোষকে আমরা কোথাও ইউজ করি না বাড়িতে, এই প্রমাণ কোষকে ইউজ করা হয় যে বিভিন্ন কোষের রেটিং এর জন্য বা বিভিন্নকে রেটিং যুক্ত ভোল্টেজ দেওয়ার জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে তড়িৎ উৎস তো তোমরা আগেই পড়েছো, যেমন তড়িৎ কোষ, ডায়নামো। ডায়নামো আমাদের চুম্বকের ব্যাপার। আমরা কি করব আলোচনা? তড়িৎ কোষ মেনলি তো আমরা দুই প্রকারই করি ইউজ, কিন্তু তিন প্রকার হয়: প্রাথমিক কোষ, গৌণ কোষ, প্রমাণ কোষ। এই প্রাথমিক কোষের কাজ কি? শুধুমাত্র এ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট করে। মানে কি প্রাথমিক কোষ শুধুমাত্র তড়িৎ ক্ষরণ ক্রিয়া করে, একে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারি না। গৌণ কোষ কি? এখানে দুই ধরনের ক্রিয়া ঘটে। কেন? এ প্রত্যাবর্তক। এখানে কি ঘটে? একটা তড়িৎ ক্ষরণ ঘটে, একটা আয়তকরণ ঘটে। তড়িৎ ক্ষরণে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় এবং আহিতকরণে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এবং থার্ড কি? প্রমাণ কোষ। একে আমরা বাড়িতে ইউজ করি না, এই প্রমাণ কোষকে আমরা ইউজ করে থাকি বিভিন্ন ব্যাটারি ভোল্টেজে রেটিং করার জন্য। তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। এবার এই যে আছে যে গৌণ কোষ, এই গৌণ কোষ হিসাবে আমরা লেড অ্যাসিড সঞ্চয় কোষ ইউজ করি, লেড অ্যাসিড সঞ্চয় কোষ। এবং এই লেড অ্যাসিড সঞ্চয় কোষে সাধারণত সালফিউরিক অ্যাসিড যে H2SO4 কে ইউজ করা হয়। যে H2SO4 কে আমরা সাধারণত ইউজ করে থাকি, সালফিউরিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি। এই লেড অ্যাসিড সঞ্চয় কোষে সাধারণত ইউজ করা হয় সালফিউরিক অ্যাসিড যে H2SO4। এটাকে আমাদের লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ।
এখানে আমরা এই যে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, এখানে আমরা অ্যাসিড হিসাবে আমরা ইউজ করি H2SO4। এবার যখন এই ব্যাটারি যখন কি থাকে ফুল চার্জের সময় এই H2SO4 যে আছে অ্যাসিড, এর আপেক্ষিক গুরুত্ব কত হয়? 1.25, তাই তো 1.25। ও এখন কি আছে? সম্পূর্ণভাবে আছে আয়িত। এবার ও যখন কোনো যন্ত্রের মধ্যে যখন মানে কাজ করবে, ও যখন কোনো যন্ত্রের সঙ্গে যুক্ত থেকে যখন তড়িৎ শক্তি যখন সাপ্লাই করবে, সেই সময় কি হবে? এই সালফিউরিক অ্যাসিড যে কেমিক্যাল, এই কেমিক্যালের এই আপেক্ষিক গুরুত্বের মানটা আস্তে আস্তে কমবে। কেন কমবে? আরে ও যন্ত্রের সঙ্গে ইনভলভ আছে, মানে কি ও সেক্ষেত্রে মানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে কি এই যে কেমিক্যাল, তার আপেক্ষিক গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে। এই আপেক্ষিক গুরুত্ব কমতে কমতে যখন কত হবে? প্রায় 1.18, সেই সময় আমরা বলবো এই লেড অ্যাসিড সঞ্চয় কোষের মধ্যে সম্পূর্ণ ও তড়িৎ শক্তি আর সাপ্লাই করতে পারবে না, কারণ এই সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বের মান যদি 1.18 যদি নেমে চলে আসে, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে এর মধ্যে কেমিক্যাল এনার্জি শেষ হয়ে গেছে। তখন আবার আমরা কি করি? আবার আমরা ওই বাহ্যিক সোর্সের সাহায্যে তড়িৎ শক্তিকে আমরা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করাই। যে কি করে সেক্ষেত্রে এবার এই 1.18 এই আপেক্ষিক গুরুত্বকে আবার তড়িৎ শক্তির মাধ্যমে একে আবার 1.25 এ নিয়ে যাওয়া হয়। তারপর ও আবার কাজ করছে, তাই তো? তার মানে এই লেড অ্যাসিড সঞ্চয় কোষে আমরা H2SO4 ইউজ করি, এবং এ কোনো যন্ত্রের মাধ্যমে বা যন্ত্রের সঙ্গে কাজ করার সময় মানে তড়িৎ শক্তি সাপ্লাই করার সময় যদি এর আপেক্ষিক গুরুত্বের মানটা 1.25 থেকে 1.18 এ নেমে চলে আসে, তখন এর মধ্যে তড়িৎ শক্তি সাপ্লাই করার জন্য কোনো কেমিক্যাল এনার্জি থাকে না। একে আবার কি করা হয়? পুনরায় 1.18 আপেক্ষিক যে গুরুত্ব থেকে আবার 1.25 এ কনভার্ট করে নিয়ে তারপর একে আবার পুনরায় একে আবার আমরা মানে কার্য ক্ষমতাযুক্ত করা হয়। ক্লিয়ার? এবার নেক্সট তোমাকে করতে হবে কোষের সামর্থ্য। নেক্সট তোমাকে কি করতে হবে? কোষের সামর্থ্য। নেক্সট তোমাকে করতে হবে যে কোষের সামর্থ্য। কোষের সামর্থ্য যে অ্যাকচুয়ালি এই কোষের সামর্থ্য বলতে কি বোঝায়? কোষের সামর্থ্য যে অ্যাকচুয়ালি সামর্থ্য বলতে কি বোঝায়? যে অ্যাকচুয়ালি দেখবে কোনো একজন বন্ধুকে বলে, দেখ ভাই, আমার শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি তোকে সাহায্য করব, ঠিক কি না? যে বিভিন্ন বন্ধুকে বলে, দেখ ভাই, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোকে সাহায্য করব। তার মানে কি ওই শেষ যে রক্তবিন্দু সেটাই কি ওর সামর্থ্য। তার মানে কি শেষ রক্তবিন্দু শেষ মানে কি ও তো নিজেই শেষ, ও আর কি সাহায্য করবে, ঠিক কি না? তার মানে কি ওই শেষ রক্তবিন্দু পর্যন্ত ওকে সাহায্য করবে। কিংবা সাপোজ যে কোনো একজন ব্যক্তির কাছে টাকা ধার চাইলো, তাহলে এবার ওই ব্যক্তি কি বলবে? দেখ ভাই, যে আমার কাছে এই টাকাটাই আছে এবং এই টাকাটাই দেওয়ার পক্ষে আমি সামর্থ্য। তার মানে কি যে অ্যাকচুয়ালি যে কারো কাছে যদি টাকা ধার চাই, তবে ওই ব্যক্তি অপর ব্যক্তিকে ম্যাক্সিমাম যে টাকা দিতে পারবে সেটাই ওর কাছে সামর্থ্য, ঠিক কি না? যে সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার পকেটে 50 টাকা আছে, সাপোজ কেউ আমার কাছে টাকা চাইলো, আমার চেনা পরিচিত, তাহলে আমি ওই মুহূর্তে ওকে কত টাকা দিতে পারবো? 50 টাকা। তাহলে ওটাই কি আমার সেক্ষেত্রে সামর্থ্য, তাই তো? তাহলে কিন্তু এই কোষের সামর্থ্য বলতে বোঝায় সম্পূর্ণ আহিত কোনো কোষ। কি বললাম? যে সম্পূর্ণ চার্জড, যে সম্পূর্ণ আহিত কোনো কোষ সম্পূর্ণ ক্ষরিত
হওয়া পর্যন্ত বহির্বর্তনীতে যে পরিমাণ আধান সাপ্লাই করতে পারবে। কি বললাম? যে কোষের সামর্থ্য বলতে বোঝায় যে কোনো একটি কোষ সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত কোনো কোষ যে বহির্বর্তনীতে সর্বোচ্চ যে পরিমাণ আধান সাপ্লাই করতে পারবে, যে পরিমাণ আধান সাপ্লাই করতে পারবে সেটাই ওই কোষের সামর্থ্য। বোঝা গেল? যে সামর্থ্য বলতে বোঝায় যে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত কোনো একটি তড়িৎ কোষ কোনো একটি বহির্বর্তনীতে বা ওই সার্কিটে যে পরিমাণ আধান সরবরাহ করে, তাহলে তাকে আমরা কি বলবো? যে ওই কোষের সামর্থ্য। এবং এই কোষের সামর্থ্যের একক কি বোঝায়? এই একক হয় অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। এই অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার এটা হচ্ছে কোষের সামর্থ্য। তাহলে কোষের সামর্থ্য তোমরা অবশ্যই বুঝতে পারলে যে ওই কোষটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত ও যে পরিমাণ আধান সাপ্লাই করতে পারবে সেটাই ওই কোষের সামর্থ্য। তাহলে কোষের সামর্থ্য কাকে বলবো? যে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত কোন কোষ বহির্বর্তনীতে যে পরিমাণ আধান সরবরাহ করে তাকে বলা হয় ওই কোষের সামর্থ্য। এবং এই কোষের সামর্থ্য ওর একক কি হয়? অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। তাহলে এবার দেখো, তাহলে 1 অ্যাম্পিয়ার আওয়ার মানে 1 অ্যাম্পিয়ার আওয়ার মানে কি? মানে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার, তাই না? তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 অ্যাম্পিয়ার সেকেন্ড। এই অ্যাম্পিয়ার সেকেন্ড বলতে কি বোঝায়? এই অ্যাম্পিয়ার সেকেন্ড বলতে বোঝায় 3600 কুলম্ব। তাহলে 1 অ্যাম্পিয়ার আওয়ার মানে 3600 কুলম্ব। কেন? এই যে তোমরা তো জানো আই মানে কি? কিউ বাই টি। তাহলে কিউ মানে কি? আইটি। তাহলে কিউ একক কত হয়? কুলম্ব। আর এম আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, টি মানে সেকেন্ড। তাহলে কুলম্ব মানে কি? অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড মানে কুলম্ব। তাহলে কোষের সামর্থ্য বলতে কি বোঝায়? সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত বা সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা কি পর্যন্ত কোনো একটি তড়িৎ কোষ বহির্বর্তনীতে যে পরিমাণ আধান সরবরাহ করে তাকে আমরা কি বলি? কোষের সামর্থ্য। এবং একক কি হয়? 1 অ্যাম্পিয়ার, 1 মানে অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝায়? 3600 কুলম্ব। তার মানে যদি তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো? কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো? তাই তুমি বলতে পারবে যে 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় ওই কোষটি, তাহলে কোন কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় যে কোষটি সম্পূর্ণ আহিত অবস্থা থেকে ক্ষরিত অবস্থা যাওয়া পর্যন্ত কোষটি সর্বোচ্চ 3600 কুলম্ব আধান সরবরাহ করতে পারবে, তাই তো? কিংবা তুমি এভাবে বলতে পারো এই কোন কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে আবার তুমি এভাবে বলতে পারবে যে ওই কোষটি 1 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ বহির্বর্তনীতে সরবরাহ করতে পারবে, তাই তো? কি বললাম? যে কোন কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় ওই কোষটি 1 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ সরবরাহ করবে। কিংবা কোন কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় কোষটি সম্পূর্ণ আহিত অবস্থা থেকে ক্ষরিত অবস্থায় যাওয়া পর্যন্ত বহির্বর্তনীতে সর্বোচ্চ 3600 কুলম্ব আধান সরবরাহ করবে। ক্লিয়ার? যে তোমাদের কিন্তু এটা পরীক্ষায় আসে, তোমাদের এটাও পরীক্ষায় আসে, তোমাদের এটাও পরীক্ষায় আসে কোষের সামর্থ্য 50 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো? এটা বলছে যে কোষের সামর্থ্য 50 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো? তার মানে 50
অ্যাম্পিয়ার আওয়ার। দেখো তো একে আমরা লিখতে পারবো না যে 1 অ্যাম্পিয়ার ইনটু 50 আওয়ার, তাই তো 1 অ্যাম্পিয়ার ইনটু 50 আওয়ার। আমি এটাও লিখতে পারি, আবার একে আমরা 2 অ্যাম্পিয়ার ইনটু 25 আওয়ার, আমরা এটাও লিখতে পারি, ঠিক কি না? আবার 5 অ্যাম্পিয়ার ইনটু 10 আওয়ার, আমরা এটাও লিখতে পারি। তাহলে কোষের সামর্থ্য 50 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো? তাহলে কোষের সামর্থ্য 50 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় ওই কোষটি 50 ঘন্টা ধরে বহিঃপত্রীতে 1 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ সরবরাহ করবে, বা 25 ঘন্টা ধরে 2 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ সরবরাহ করবে, বা 10 ঘন্টা ধরে 5 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ বহিঃপত্রীতে সরবরাহ করবে। এবং তোমাদের জন্য তোমরা এই অ্যাম্পিয়ার আওয়ার বলতে তোমরা কি বুঝো? দেখবে তোমরা সবাই mAh সবাই জানো, mAh। তোমরা বিভিন্ন মোবাইল কিনতে গেলে তোমরা আগে বলো যে ব্যাটারির mAh কত, মানে ব্যাটারি কত mAh এর, তাই তো? তোমরা সবাই জানো যে তোমরা মেন বলো যে মোবাইলের ব্যাটারি কত mAh। আরে অ্যাকচুয়ালি এই mAh মানে কি? মিলি অ্যাম্পিয়ার ইনটু আওয়ার। তার মানে এই mAh বলতে কি বোঝায়? ওই মোবাইলের ব্যাটারির সামর্থ্য। সাপোজ শুনে নাও, যদি বলে যে কোনো মোবাইলের ব্যাটারি 3000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, তার মানে কি? তাহলে 3.3 অ্যাম্পিয়ার ইনটু আওয়ার, তার মানে 1 অ্যাম্পিয়ার ইনটু 3.3 আওয়ার, তাই না? যে তাহলে কোনো মোবাইলের ব্যাটারি 3300 mAh বলতে কি বোঝায়? 3.3 অ্যাম্পিয়ার আওয়ার। তার মানে কোনো মোবাইলের ব্যাটারি 3300 mAh বলতে বোঝায় ওই ব্যাটারিটি 1 অ্যাম্পিয়ার মানের একটা স্থির প্রবাহ 3.3 আওয়ার ধরে সরবরাহ করতে পারবে ওই মোবাইলের বহিঃপত্রীতে, তাই তো? তাহলে এই যে এইচ, এটা মানে কি? কোষের সামর্থ্য রাখো, আর এটা মানে কোষের সামর্থ্য রাখো। আর তোমরা কিন্তু এই mAh এর সঙ্গে তোমরা বেশি পরিচয় আছে, তাই তো? mAh মোবাইল ব্যাটারি কত? 3500 mAh বা 4000 mAh। দেখবে যে বিভিন্ন মোবাইলের যে ব্যাটারি, এখন তো লিকুইড ব্যাটারি, বাট আগেকার যেসব মোবাইল যেসব ব্যাটারি খোলা যায় দেখবে ওইসব ব্যাটারির পিছন দিকে লেখা থাকে যে এত mAh এর ব্যাটারি। বা বিভিন্ন মোবাইলের যে কভার হয় ওই কভারের উপরে লেখা থাকে এত mAh, তাই তো? তার মানে যেসব মোবাইলের এই mAh যত বেশি হবে তাহলে সেই সব কি ব্যাটারি অনেকক্ষণ কি ধরে চার্জ সরবরাহ করতে পারবে। আরে সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য কোনটা? যে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ কি ক্ষরিত অবস্থায় যাওয়া পর্যন্ত ও মোট যে পরিমাণ আধান সরবরাহ করবে। তাহলে যার সামর্থ্য বেশি মানে যার mAh বেশি, সে বেশি পরিমাণকে আধান সরবরাহ করবে। তার মানে কি ওই মোবাইলের যে ব্যাটারি ও বেশিক্ষণ ধরে কি চার্জ সরবরাহ করবে, তার মানে মোবাইলের ব্যাটারিতে চার্জ অনেকক্ষণ ধরে থাকবে, এই ব্যাপার। তাহলে mAh মানেও কি কোষের সামর্থ্য রাখো, আর এটা মানো H মানে সামর্থ্য। তাই তোমরা বুঝতে পারলে যে কোষের সামর্থ্য মানে কি, এবং ওর একক কি হয়? অ্যাম্পিয়ার আওয়ার। কেন এই অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝায়? কত পরিমাণ আধান সরবরাহ করবে। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? এবং কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে কোষের সামর্থ্য কাকে বলে, আর কোষের সামর্থ্য 50 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো, বা এই মোবাইলের ব্যাটারি সামর্থ্য এত mAh বলতে কি বোঝো। ব্যাপারটা সম্পূর্ণ একই। ক্লিয়ার? এবং তোমরা এটা মনে রাখবে, কেন তোমাদের 1 নম্বরের MCQ কোশ্চেনে আসে যে 1 অ্যাম্পিয়ার আওয়ার ইকুয়ালস কত কুলম্ব। তাহলে 1 অ্যাম্পিয়ার আওয়ার মানে 3600 কুলম্ব। এবার নেক্সট আমাকে করতে হবে এই যে বিভিন্ন কোষ, এদের কর্মদক্ষতা। বিভিন্ন কোষ, এবার যে কোষের
কর্মদক্ষতা, যে বিভিন্ন কোষ এদের এবার কর্মদক্ষতা, বিভিন্ন কোষ তার এবার হচ্ছে কর্মদক্ষতা। কি বললাম? যে কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি। একটা বলা হয় অ্যাম্পিয়ার ঘন্টা, একটা বলা হয় অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা, আর সেকেন্ড বলা হয় ওয়াট ঘন্টা, ওয়াট। সেকেন্ড বলা হয় যে ওয়াট ঘন্টা কর্মদক্ষতা। বা আবার একে বলা হয় শক্তি কর্মদক্ষতা। যে কর্মদক্ষতা একটা কি বলি অ্যাম্পিয়ার ঘন্টা, তাহলে অ্যাম্পিয়ার ঘন্টা মানে কি আধান, তাই না? অ্যাম্পিয়ার ঘন্টা মানে আধান, মানে কি এটাকে আবার আমরা বলতে পারি যে আধান, একে আমরা বলতে পারি যে আধান কর্মদক্ষতা। তাহলে কোন তড়িৎ কোষের আমরা দুই প্রকার কর্মদক্ষতা পাই, একটা আধান কর্মদক্ষতা, একটা শক্তি কর্মদক্ষতা। মানে অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা মানে আধান কর্মদক্ষতা, আবার ওয়াট ঘন্টা মানে শক্তি কর্মদক্ষতা, ওয়াট ঘন্টা। তাহলে এই আধান কর্মদক্ষতা বলতে কি বোঝায়? আধান কর্মদক্ষতা বলতে বোঝায় কোন তড়িৎ কোষকে আহিতকরণ করার সময়, কি বললাম, কোন তড়িৎ কোষকে আহিতকরণ করার সময় যে পরিমাণ আধান সাপ্লাই করা হয়, সম্পূর্ণ আধান আমরা কিন্তু পাই না যখন ওই কোষ ও তড়িৎ ক্ষরণ করবে। তড়িৎ ক্ষরণ করার সময় আমরা কিছুটা পরিমাণে আমরা আধান কম পাই। কি বললাম? যে কোনো তড়িৎ কোষকে আহিতকরণ করার সময় যে পরিমাণ আধান সাপ্লাই করা হয়, আবার তড়িৎ ক্ষরণ করার সময় সেম ওই কোষটাই তড়িৎ ক্ষরণ করার সময় আমরা ততটা আমরা আধান পাই না। তাহলে আমরা যে পরিমাণ আধানটা পেলাম বাই যে পরিমাণ আধান দিলাম, মানে কি প্রাপ্ত বাই প্রদত্ত। মানে কি বললাম? যে প্রাপ্ত বাই প্রদত্ত, মানে প্রাপ্ত আধান বাই হচ্ছে প্রদত্ত আধান, এর যে অনুপাতকে আমরা কি বলি? যে আধান কর্মদক্ষতা ইনটু যদি লিখি 100%, তাহলে কি তবে এটা বলতে কি বোঝায়? যে পার্সেন্টেজে আধান কর্মদক্ষতা। তাহলে কি বললাম? যে আহিতকরণ করার সময় কোন তড়িৎ কোষকে যে পরিমাণ আধান সরবরাহ করা হয়, ওই তড়িৎ কোষ যখন তড়িৎ ক্ষরণ করবে তখন আমরা সমান পরিমাণ আমরা আধান পাই না, কিছুটা পরিমাণ কি আধান ক্ষয় হয়ে যায়। তার মানে যে অতএব তার মানে এই প্রাপ্ত আধান এবং প্রদত্ত আধানের যে অনুপাত তাকে কি বলে? আধান কর্মদক্ষতা বা ওয়াট ঘন্টা কর্মদক্ষতা। আবার বলছি যে তড়িৎ আহিতকরণের সময় কোন তড়িৎ কোষকে যে পরিমাণ আধান সরবরাহ করা হয়, তড়িৎ ক্ষরণের সময় সেম পরিমাণ আধান বহিঃপত্রীতে ফিরে পাওয়া যায় না, কিছুটা কম পাওয়া যায়। এক্ষেত্রে প্রাপ্ত আধান ও প্রদত্ত আধানের যে অনুপাত তাকেই বলা হয় আধান কর্মদক্ষতা। এবং সেকেন্ড, এবার শক্তি কর্মদক্ষতা বলতে কি বোঝায়? সেম, যে আহিতকরণ করার সময় কোন তড়িৎ কোষকে যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয়, আহিতকরণ করার সময় কোন তড়িৎ কোষকে যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয়, তড়িৎ ক্ষরণের সময় আমরা সেম অ্যামাউন্টের শক্তি পাই না, কিছুটা কি পরিমাণ শক্তি ক্ষয় হয়ে যায়, ফলে আমরা শক্তি কম পাই। তাহলে কি বলবো? এবার নেক্সট আমরা বলবো যে সেম ভাবে একইভাবে যে প্রাপ্ত শক্তি বাই প্রদত্ত শক্তি, এর যে অনুপাতকে আমরা কি বলি?
যে শক্তি কর্মদক্ষতা, বা আমরা বলতে পারি যে প্রদত্ত শক্তির যে পরিমাণ শক্তি আমরা ফিরে পাই সেটাই তার শক্তি কর্মদক্ষতা, তাই তো। তাই শক্তি কর্মদক্ষতা কাকে বলবো? কোনো তড়িৎ কোষকে আহিতকরণের সময় যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয়, তড়িৎ ক্ষরণের সময় কিছুটা পরিমাণ শক্তি কম পায়। তাহলে এবার প্রদত্ত শক্তির সাপেক্ষে প্রাপ্ত শক্তি যে অংশটা আমরা ফিরে পাই সেটাই ওই তড়িৎ কোষের শক্তি কর্মদক্ষতা, বা এটাই কি তার মানে প্রাপ্ত শক্তি বা প্রদত্ত শক্তির যে অনুপাত সেটাই হচ্ছে শক্তি কর্মদক্ষতা। তাই তোমাদের কোন তড়িৎ কোষের কর্মদক্ষতা করতে হবে দুটো, একটা আধান কর্মদক্ষতা, সেকেন্ড শক্তি কর্মদক্ষতা। আর তোমাদের এই তড়িৎ উৎস যে বিভিন্ন যে বিষয়গুলি এখানে কমপ্লিট। যে তাহলে তোমরা কি করবে, যে তড়িৎ উৎস কি তোমরা সবাই জানো, এর আগের ক্লাসে পড়েছো। এবং তড়িৎ উৎস দুই প্রকার, একটা তড়িৎ কোষ, একটা ডায়নামো। কিন্তু এখানে আমরা কি করব, আলোচনা শুধু তড়িৎ কোষ নিয়ে করব, তাই তো। এবং এই তড়িৎ কোষ কি তিন প্রকার, প্রাথমিক কোষ, গৌণ কোষ আর প্রমাণ কোষ। এই তিনটার তোমরা বৈশিষ্ট্য কি সবই বলা হলো, তোমরা অবশ্যই পড়বে। এবং সঙ্গে মানে কোষের সামর্থ্য কি, সামর্থ্যের একক কি, এবং কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো, বা 50 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝো। এবং সঙ্গে কর্মদক্ষতা, একটা আধান কর্মদক্ষতা, একটা শক্তি কর্মদক্ষতা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, এই তোমরা যে পড়লে ওই প্রাথমিক কোষ এবং গৌণ কোষ, এই প্রাথমিক কোষের মধ্যে ওদের অভ্যন্তরীণ রোধ বেশি থাকে, এবং গৌণ কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ কম থাকে। এবং অ্যাকচুয়ালি এই অভ্যন্তরীণ রোধ কি, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, তোমরা সেটা এই চ্যাপ্টারে তোমরা পড়বে, কিন্তু মানে কিছুটা পর। এবং তাহলে তোমরা প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে যদি পার্থক্য করতে আসে তুমি অবশ্যই করতে পারবে। প্রাথমিক কোষ মানে অপ্রত্যাবর্তনশীল, গৌণ কোষ মানে প্রত্যাবর্তনশীল। প্রাথমিক কোষে আমাদের অভ্যন্তরীণ রোধ বেশি হয়, গৌণ কোষে কম হয়। প্রাথমিক কোষকে আমরা একবার ইউজ করতে পারি, গৌণ কোষকে বারবার ইউজ করতে পারি। প্রাথমিক কোষে শুধুমাত্র তড়িৎ ক্ষরণ ক্রিয়া ঘটে, এবং গৌণ কোষে কি ঘটে, তড়িৎ ক্ষরণ ক্রিয়া ঘটে, আবার আহিতকরণ ক্রিয়াও ঘটে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।